জীবনে নানান ঘটনা ঘটে। বিপদ আপদ, সুখ দুঃখ সব কিছুতেই আমাদের শেখার প্রতিক্রিয়ার অংশ। যখন আমরা কোনো পরিস্থিতিতে মধ্যে পড়ে থাকি বা পড়ি, তখন হয়তো তা প্রথমে অপ্রত্যাশিত বা অযৌক্তিক মনে হয়, কিন্তু পরিবর্তে সেই অভিজ্ঞতাগুলিকে পর্যালোচনা করি, তখন দেখতে পাই যে আমাদের চরিত্র গঠনের এবং জীবনযাত্রার পঠন পাঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা রেখেছে। বিপদ যখন আসে তখন তা অনেক সময় আমাদের সীমার পরীক্ষা করে এবং জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে করতেও সাহায্য করে। বিপদই আমাদেরকে শক্তি ও ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়ায়, যা এক সময় আমাদের আরও পরিপক্ক এবং সচেতন করে তোলে। একে ঈশ্বরের উপহার বা ইচ্ছে হিসাবে আমরা দেখতে পারি, কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতাই আমাদের চেতনা ও মনের গভীরে এক বিশেষ পরিবর্তন নিয়ে আসে। আসলে আমাদের চারপাশে যত মানুষের অস্তিত্ব, তাদের সম্পর্ক, ভালোবাসা, সহানুভূতি এবং পরস্পরের প্রতি দায়িত্ববোধ, এইসবই পৃথিবীকে সজীব এবং সমৃদ্ধ রাখে। আমাদের একে অপরকে সহায়তা করা, মানসিক এবং সামাজিক বন্ধনই সমাজের ভিত্তি। মানবতা এবং মানুষের অন্তঃসম্পর্কে থেকেই এই পৃথিবী টিকে আছে এবং থাকবে। সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে আমরা পৃথিবীকে সচল সুন্দর করে রাখতে পারি। সর্বোপরি ঈশ্বর দয়াময়, তার দয়ার ও করুণার অশেষ পরিধি, যা জীবনের প্রতি মুহূর্তে আমাদের সহায়তা করে। ঈশ্বরের দয়া আমাদের জীবনে শান্তি, ভালোবাসা এবং ক্ষমা এনে দেয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা জীবনের প্রতিকূলতায় স্থিতিশীলতা ও শান্তি এনে দেয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা রাখলে আমাদের কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও সাহস ধরে রাখতে পারি। এই বিশ্বাস আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি। আজ এক সুন্দর আনন্দময় মুহূর্তে আমার জীবনে যা ঘটল, তার কোনো কল্পনা আমার ছিল না। জীবনের প্রতিটা মুহূর্তে এক একটা পরীক্ষার মতো, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো চ্যালেঞ্জ। এগুলো আমাদের জীবনের যদিও একটা অংশ। এই মুহূর্তে আমি এসে গেছি লাতু যে কালীবাড়ি, সেই লাতু কালীবাড়ি। আর আজকে 18 তারিখ, গত 16 তারিখ আমি এই মন্দিরে এসেছিলাম। আর আসার উদ্দেশ্য ছিল রাজর্ষি ভট্টাচার্যের সঙ্গে দেখা করার, যিনি এসেছেন কলকাতা থেকে, যদিও কর্মরত ছিলেন আমেরিকায়, বর্তমানে কলকাতা। ওনার সাথে দেখা করা, যে আমার ফেসবুক এবং ইউটিউবের সাবস্ক্রাইবার, আমার প্রিয় রাজর্ষি ভট্টাচার্য, যিনি পশ্চিমবঙ্গের নিবাসী, কলকাতা, তিনি অনেক সময় বাইরে আমেরিকাতে থাকতেন। তিনি এসেছেন এই লাতু কালীবাড়ি। আর ওনার সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে এবং কালীবাড়ি মাকে প্রণাম করার জন্যই আমি খুব ব্যগ্র হয়ে চলে এসেছিলাম গত 16 তারিখ। এই গত 16/2025 আমি জীবনে কখনো ভুলব না। আর আশা করি রাজর্ষিবাবুও এই
ভুলবেন না, কারণ একটা স্মরণীয় দিন, স্মরণীয় ঘটনা, স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে চিরদিন। আর তো কথা প্রসঙ্গে বলে নেই, ওনার সঙ্গে ছিল ওনার মা এবং মাসি বা আর ওনার মিসেস এবং উনি, আর আমি একটা বাইক নিয়ে ছুটে এসেছিলাম এখানে। তো করিমগঞ্জ শহর থেকে প্রায় 15-16 কিলোমিটার দূর। আর এই 15-16 কিলোমিটার দূরে আসতে গিয়ে ভাবলাম যে সেটেলমেন্টে এসে ভাবলাম যে একটু পেট্রোল ভরে নেই, একটা দোকান থেকে একটা পেট্রোল নিলাম। যদিও শর্ট ছিল না, তবু ভাবলাম যদি প্রয়োজন হয় বা পরে কোথাও গিয়ে আটকা পড়ি, তো সেই উদ্দেশ্য নিয়ে আমি পেট্রোল ভরে নিয়েছিলাম ইয়াকে পেমেন্ট করে। যখন রওনা দেই তখনই সম্ভবত ঘটনাটা ঘটেছিল। আমি মন্দিরে এসেছি, এসে দেখি প্রণাম চলছে, প্রণাম মন্ত্র পূজা চলছে এবং সবাই ঠাকুরকে প্রণাম করছেন। তো এই ঠাকুরকে প্রণাম করছেন, তো আমিও প্রণাম করলাম। প্রণাম করে দক্ষিণা দেওয়ার কারণে ব্যাক পকেটে হাত দিয়ে দেখি আমার মানি ব্যাগটি নেই। আর মানি ব্যাগের মধ্যে সম্ভবত কম বেশি 7,000 টাকা ছিল, বেশি অধিকাংশই 500 টাকা নোট আর 200-100 টাকা সম্ভবত, কারণ আমি কিছু খরচ করেছি আর তাই অ্যাকুরেট আমি বলতে পারছি না। তো এইভাবে তো আমি ভাবলাম যে আমি যখন পেট্রোলের দামটা দিয়েছি তখনই আমার মানি ব্যাগটা হয়তো পড়ে গেছে। রাজস্ববাবুকে বললাম যে আপনি আমার এই ঘটনা ঘটেছে, আপনারা একটু ইয়ে করুন, আমি আবার দেখে আসি যে ওখানে পাই কিনা। উনি বলেন চলুন যান দেখে আসেন। তো সেই উদ্দেশ্যে নিয়ে চলে গেলাম। গিয়ে ওখানে বললাম যে দোকান থেকে ভরেছিলাম, সেই দোকান থেকে বললাম যে এই ঘটনা, এখানে কি পার্স মানি ব্যাগটা কেউ পেয়েছে কি না। তো ওরা বললো, আশপাশের লোকও বললো যে না পাইনি। আমি সবাই বললাম যদি কেউ খবর করে তা আমার অ্যাড্রেসে আমার ফোন নাম্বারটা যোগাযোগ করার জন্য। তো আবার চলে এলাম ওনাদের সঙ্গে দেখা করতে এসে দেখি ওনারা আমাকে রাস্তায় ফোন করে বললেন যে ওনারা মন্দির থেকে বের হয়ে গেছেন, নির্দিষ্ট জায়গায় যেমন সেটেলমেন্টের একটা অফিসের সামনে ওনারা অপেক্ষা করবেন। তা আমিও বললাম যে ঠিক আছে বলে আমি রওনা দিয়েছি। কতক্ষণ গিয়ে কয়েক কিলোমিটার আসার পর সন্দেহ হলো যে আমার পকেটটা খালি লাগছে। একে মানি ব্যাগটা পড়ে গেছে পকেট থেকে, আর তাই বাইকটা থামিয়ে চেক করি, পকেটে হাত দিয়ে দেখি সেই মুহূর্তে আমার মোবাইলটা নেই। এই অল্পক্ষণ আগে আমি মোবাইলটা নিয়ে আমি কথা বলেছি, আর এই মুহূর্তে দেখি সেই মোবাইলটিও নেই, পড়ে গেছে। তখন ভাবতে পারেন যে এই অবস্থায় আমার মানসিক অবস্থা কি। মানি ব্যাগটাও পড়ে গেল, আর এই মুহূর্তে ফোন করলাম, ফোন করার পরেও আবার এখন দেখছি আমার এই মোবাইলটাও পকেট থেকে পড়ে গেছে। ঘরে আমার তখন আমার মানসিক অবস্থাটা কি তখন ঠিক সেই মুহূর্তে একটা ছেলে কুটিয়ে আমার কাছে আমার পাশে এসে ব্রেক করে আমাকে আমি চেয়ে দেখি যে আমার মোবাইলটা ওর হাতে, ওটার দিকে দূর থেকে দেখাচ্ছে। তো আমি কি বলবো আর কি, তখন আমার কোনো ভাষা নেই, কোনো কথাও নেই আমার মুখ দিয়ে। আমি শুধু ওকে হাত দিয়ে জড়িয়ে ধরেছি। তো বলছে যে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন শর্টকাট রাস্তাটা কোন দিকে। তো আমি সেই শর্টকাট রাস্তাটা আপনাকে যখন দেখালাম তখন একটা স্পিড ব্রেকারটা ক্রস করতেই আপনার পকেট থেকে মোবাইলটা পড়ে গেল দেখলাম। আর আমি নিয়ে আপনার পিছে 3-4 কিলোমিটার আপনার পিছে আমি আসছি, আপনাকে ওভারটেক করতে পারছি না, আপনি এত স্পিডে চালাচ্ছেন। আমি বললাম যে দেখো ভাই, আমি একদম আমার মানসিক অবস্থাটা তোমাকে এক্সপ্রেশন করতে পারবো না, তোমাকে বলতে পারবো, বুঝাতে পারবো, লাভ আমার ঘটনা। তো এইসব ঘটনার পর আমি মানসিক অবস্থায় মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। কিন্তু একটা হোপ, একটা আশা যে আমার মোবাইলটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, তারপর মুহূর্তেই ঘটেছে কি, আমি এই সেটেলমেন্টে যখন চলে গেছি, সেটেলমেন্টে চলে গিয়ে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম আবার ফোন করে।
তখন বললো আমরা তো অনেকবার আপনাকে ফোন করেছি যে আমরা সেটেলমেন্ট নেই, আমরা ময়ূরী হোটেল চলে এসেছি, আপনি আসুন, আপনাকে একসঙ্গে বসে খাবো। খাবার প্রশ্নই উঠে না। তো আমি মোবাইলটা আমার এরকম এই ঘটনা সব বললাম ওনাদেরকে। তারপর সেটেলমেন্ট নেমে গেলাম। নেমে এই সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে। আমি হঠাৎ হুচট খেয়ে গেলাম। হুচট খেয়ে আমার জুতোটা পর্যন্ত একদম সোলটা, কমপ্লিট সোলটা খুলে গেল। সত্যি মানে যেটা আমি ভাবতে পারছি না যে একটার পর একটা, প্রথম মানি ব্যাগ, দ্বিতীয় মোবাইল, তারপর এই অবস্থা। ও তার মধ্যে একটা কথা, আমার যে একটা বাজার ব্যাগের মধ্যে যে আমার কালো একটা ব্যাগ থাকে, সব সময় দেখেছেন ক্রসভাবে, আমার অন্য অন্য ভিডিওতে দেখেছেন এই ব্যাগটা আমার সহজ থাকে। সেই ব্যাগের মধ্যে আমার এটিএম আগরুম বাগরুম, আই কার্ড, প্যান কার্ড, যত কিছু আছে ওটার মধ্যে রাখা ছিল। কোনো টাকা পয়সা ছিল না, টাকা পয়সা মানি ব্যাগই ছিল। সেই ব্যাগটা চেয়ে দেখি বাইকে নেই, মানে এটাও পড়ে গেছে। তো দেখুন, প্রথম টাকা, তারপর মোবাইল, তারপর ব্যাগ, খালি শুধু আমি আছি। তো এই অবস্থায় যখন আমি চলছি, হঠাৎ আমাকে একটা ছেলে, ওই সেটেলমেন্টের একটা ছেলে আমাকে বলল যে আপনার মানি ব্যাগটা হেরেছে না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সঙ্গে। তারপর আমি এর পরের ঘটনাগুলা, পরের দৃশ্যগুলা ওই ভদ্রলোকের সামনে, যে ভদ্রলোক আমাকে এটা দিয়েছে সেই ভদ্রলোকের সামনে আমি বলবো। এখন পুজো চলছে, পুজো দিতে এসেছি, আমার সঙ্গে আছে আমার জামাই, মেয়েটা। তো পূজা চলছে, পুজোর মধ্যে আমি আর বিশেষ করে কথা বলছি না ধীরে ধীরে। তো এই হলো, অনেক ভক্তরা এসেছেন, অনেক দর্শনিক পূজা দিতে এসেছেন ওনারা। পুকুর, মন্দিরের পুকুর, আর ওখানে শনি মন্দির, আর সিংহ ঢোকার পর শ্রী শ্রী কালী মাতার মন্দির। তো এখন যজ্ঞ সমাপন হয়েছে, আর আমিও যজ্ঞের রাস নিয়ে ভাবলাম যে গতকাল যে সন্ধ্যার সময় ফোন করেছিল যে ছেলেটা, আমার কালো ব্যাগটাও পেয়েছে রাস্তায়। সেই ব্যাগটা আনার জন্য শঙ্করপুর, এখান থেকে বেশ কিছু দূরে, একটু ভেতরে গ্রামে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম এবং যজ্ঞের আশীর্বাদ নিয়ে ছুটে চললাম। লাতু থেকে এক অল্প দূরে গ্রামের ভেতরে, গ্রামের নাম শঙ্করপুর, সেখানে ছুটে যাচ্ছি ওই কালো ব্যাগটা আনার জন্য,
যে ছেলেটা আমাকে ফোন করে গতকাল সন্ধ্যের পর আমাকে ফোন করে জানিয়েছে যে ওর দাদা হুসেন এই ব্যাগটা পেয়েছে রাস্তায়, পথের মধ্যে পড়ে রয়েছে। তো অ্যাড্রেস দেখে আমাকে ফোন করে আমাকে জানিয়েছে, তাই আনার জন্য, নিয়ে আসার জন্য আমি ছুটে চলছি। গ্রামের নাম শঙ্করপুর। ভালো আছেন? আছি ভালো। তুমি ভালো তো? জি জি। এই এই শঙ্করপুর, আর শঙ্করপুরে আমি এসেছি। আর ওই সামনেই নদী, এটা লঙ্গাই নদী, লঙ্গাই নদী। আর এই লঙ্গাই নদীর পাড়ে পাড়ে আমি অনেকটা পথ ভিতরে এসে গেছি। ওই হলো লঙ্গাই নদী। আর এই হলো লঙ্গাই নদী। হ্যাঁ, কি নাম তোমার? জসিমউদ্দিন। আচ্ছা, ও তুমি পাইছো নি ব্যাগ? না না, আমার ভাইয়ের পাইছে। আচ্ছা, তোমার ভাই। হ্যাঁ, তোমার নাম রইল জসিম নি নাকি? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। জসিম। তো জসিম এই হলো জসিম। জসিমের দাদা পেয়েছে, দাদা বোধহয় না, ছোট ভাই? দাদা পেয়েছে। আর জসিম আমাকে ফোন করে গতকাল সন্ধ্যার পর ও বলেছে যে আমার ব্যাগটা পাওয়া গেছে, ও দাদা পেয়েছে। আর এই জসিম ফোন করেছে। হ্যাঁ জসিম। হাই। আর তোমার নাম কি জানি বললো? তুমিও জসিম? বাহ, দুই জসিমকে পেয়ে গেছি এখানে। জসিম, তোমাদের গ্রামটা খুব সুন্দর গ্রাম, নদী। আর এই হলো হুসেন নাকি তোমার? এই হুসেন আমার এই ব্যাগটা পেয়েছে। এটা ভিতরে আমার ছোটো একটা কালো ব্যাগ ছিল এবং ডকুমেন্ট ছিল। এই ডকুমেন্টগুলো হুসেন পেয়েছে ফকিরা বাজার থেকে। ও ইফতার করে আসার সময় রাস্তার মধ্যে পড়েছিল। এই হুসেনের বাড়ি। আর এই হুসেন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শেষমেশ নিয়ে এলাম যে ব্যাগটাও নিয়ে এলাম। টুপিটাও পেয়ে গেলাম, যে টুপিটা ওই ব্যাগের মধ্যে ছিল। আর টুপিটাও পেয়ে গেছি। তবে একটা কথা রাজস্বী বাবু বলেছিলেন যে আমার দৃঢ় বিশ্বাস মা আপনাকে ফিরিয়ে দেবে, আপনি ফিরে পাবেন আপনার হারানো টাকা এবং সব কিছু। বলছিলাম, তারপর যখন আমি সেটেলমেন্ট চলে গেছি, সেটেলমেন্ট গিয়ে ওখানে আমার যে দোকানে পেট্রোল ভরেছিলাম, সেই দোকানে বসে করছিলাম। তো ওই ছেলেগুলো বললো আমাকে যে মানি ব্যাগ পেয়েছেন কি? মানি ব্যাগ বললাম যে না। আর ইতিমধ্যে হুচট খেয়ে আমার শুটার হাফসোলটা পড়ে গিয়েছিল। আর হাফসোলটা খুলে যাওয়ার পর আমি তো ভাবছিলাম বাইকে থাকবো, তাই জুতোর এমন কোনো ফাংশন হবে না, কিন্তু বাইক থেকে নেমে অল্প হাঁটা ফেরা তো অসুবিধা। তাই ভাবলাম যে এখান থেকে একটা ফেভিকুইক একটা নিয়ে ওটা একটু জোড়া দিলে হয়তো চলতে পারবো। তাই আর এদিকে মানিও নেই। তো দোকানটাও আমাকে বললো যে ঠিক আছে, আমার কাছে নেই, অন্য দোকান থেকে নিয়ে আসে। নিন বলে ও আমাকে 50 টাকা 100 টাকা অফার করলো। আমি নিয়ে তারপরে পাশের দোকানে গিয়ে একটা আশপাশের দোকান থেকে একটা ফেভিকুইক নিয়েছিলাম। কিন্তু ফেভিকুইক নেওয়ার পর যখন চেষ্টা করলাম নিজেই মেরামতি করতে শুরু করলাম, ভালো না। এমন সময় একটা ছেলে এসে আমাকে বলল যে আপনার মানিব্যাগ হেরেছে না? আমি বললাম হ্যাঁ, আসুন আমার সঙ্গে। যে বলছে আসুন আমার সঙ্গেই আমার মনটা একটা অন্যরকম হয়ে গেল। আমি ছেলেটাকে জড়িয়ে ধরে বললাম যে ও
একটা দীর্ঘশ্বাস ফেললাম আর তো ওর সঙ্গে চলতে থাকলাম। একটা দোকানে নিয়ে গেল টেইলার ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক। আর ওই ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো। তো ভদ্রলোক আমাকে দেখেই আর ওই ছেলেটা আমাকে বলেছিল যে আপনার প্রমাণ দিয়ে ওনার কাছ থেকে আপনার ব্যাগটা নিয়ে নেবেন। তো ও ভদ্রলোক বললো, আমার দিকে চেয়ে হাঁ করে চেয়ে থাকলো অনেক সময়। দেখে বললো যে আপনাকে প্রমাণ দিতে হবে না। হ্যাঁ, ড্রয়ার থেকে লক করা ড্রয়ার থেকে বের করে বললো এই পার্সটা আপনার। আমি বললাম হ্যাঁ এটাই আমার। হ্যাঁ, তখন বলে দিয়ে বললো গনে নিন। আমি বললাম যে মানি ব্যাগটা রিটার্ন দিতে পারে তার কাছ থেকে ফেরত নেবার সময় আমি কি গনে নেব? এটা আমার দ্বারা খালি মানি ব্যাগ হলেও আমি স্যাটিসফাইড যে একজন মানুষ আমাকে রাস্তায় পড়ে থাকা মানি ব্যাগটা রেখে আবার রিটার্ন দিচ্ছেন। তাও দুপুরে ঘটনা, সকাল 11:30 12টা, আর আমি সমঝে নিচ্ছি ওনার কাছ থেকে তখন বিকেল 4টে। আর যে জায়গা সেটেলমেন্ট, আমি ভদ্রলোকের সঙ্গে যখন আপনাদের পরিচয় করিয়ে দেব, দেখিয়ে দেব, তখন বুঝতে পারবেন ওই যে মার্কেটটা কত জমজমাট। এবং রমজান মাস চলছে, ওখানে ঠিক ইফতারের আগে কীরকম ভিড় হয় ওই জায়গাতে। ঠিক 12টার সময় এখানে যে মার্কেট প্রচণ্ড ভিড়, ওই ভিড়ের মধ্যে আমার মানি ব্যাগটা পেয়ে নিয়ে আবার শুধু আমি এই কথাটাই বললাম ভদ্রলোককে যে এখানে যিনি কুড়িয়ে এনে উনাকে দিয়েছেন, উনি দেখে আরেকজনকে দিয়ে বলেছেন ওটা নিয়ে আসুন, নাহলে কেউ নিয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে আসুন। তারপর ওনারা বললেন, উনাকে আরও 2-3 জন জমে গেল। তো ওনাদের বলছিলেন যে আপনি গনে দেখুন, গনে নাও। তো ওরা গনে দেখলো 6,880 টাকার মতো ছিল। তো আমিও ভাবছিলাম যে কম বেশি 7,000 টাকার মতো আমার ব্যাগে ছিল, আর সম্পূর্ণ টাকাটাই আমি পেয়ে গেলাম। সত্যি আমি ওনাকে বললাম যে আমি 3 জন মানুষকে আরও যাদেরকে আমার এই বয়স অবধি যাদেরকে আমি আমার স্মৃতি, আমার অন্তরে, আমার হৃদয়ের মধ্যে শ্রদ্ধার পাত্র হিসাবে আমি রেখেছি, এর মধ্যে আরও 3 জন যুক্ত হলেন। ভদ্রলোকের নামটা ওনার মুখ থেকে শুনবেন। আর যে ছেলেটা আমাকে মোবাইলটা রাস্তা থেকে 3 কিলোমিটার রান করে এসে আমার মোবাইলটা, পথে পড়ে যাওয়া মোবাইলটা আমাকে তুলে দিয়েছে, সেই ছেলেটার নামটা সামকিম মোহাম্মদ বলল, মনে নেই এখন। তখন আমি এত ডিস্টার্বেড মাইন্ডে ছিলাম, ভাবতেই পারছেন আমার মানসিকতাটা কীরকম তখন। আর ওই মানসিকতার মধ্যে যে ওর ছবি তুলে রাখবো, ওকে জিজ্ঞাসা করব যে ওর নাম এবং ছবি তুলে রাখবো, সেই ইয়েটা আমার তখন ছিল না। তো এই হলো লাতুর পরিবেশ গ্রাম। আমি ওখানে পুজো হচ্ছে, মাকে প্রণাম করেছি, পুজো হচ্ছে। আমার সন ইন ল, আমার মেয়ের জামাই সুবীরও আছে আমার সঙ্গে, সুবীর ও পুজো দিচ্ছে। আমার মেয়ের সামনেই একটা অপারেশন হবে, চেন্নাই একটা অপারেশন হবে। আর ওর জন্য আমি আমার এক ছেলে এক মেয়ে, আপনারা সবাই জানেন, অনেক ছবিতে দেখেছেন, আমার মেয়ের সঙ্গে অনেক ভিডিও আছে, পাপিয়া ওর নাম। তো আপনাদের সবাই আশীর্বাদ করবেন, ও সুন্দর মতো সুস্থ হয়ে ফিরবে, সুস্থ হবে। তাই মেয়ের জামাইকেও নিয়ে আসছি, বলছি যে তুমি একটা পুজো দাও মার কাছে, খুব জাগ্রত মন্দির। সত্যি লাতু কালীবাড়ি, এই কালীবাড়ি খুবই জাগ্রত। আর তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন, আমি এই 16 তারিখের ঘটনা, আজ 18 তারিখ, এই 16 তারিখের ঘটনা দেখুন যে সব কিছু ফিরে পেলাম। শুধু চশমাটা, চোখের চশমাটা ওই ব্যাগে ছিল না। আমি ভাবছিলাম ব্যাগে আছে, কিন্তু ব্যাগে ছিল না।
চশমাটা হয়তো পকেটে কোটে ছিল, ওটা বোধহয় কখন পড়ে গেছে। আর একটা কথা কি, সবচেয়ে বিষয়টা এখন ভাবছি, এখন আমি আমার সুবীরের সঙ্গে গল্প করে বলছি যে সুবীর, ঠাকুর বুঝে সব কিছু শুনেন। এই চশমাটা আমার খুব একটা পছন্দের নয়, আমি তৈরি করে ফেলেছিলাম। এরপরে যখন ব্যবহার করতে গিয়ে আমার খুব ভালো লাগছে না এই ইয়েটা। তো মনে মনে ভাবছিলাম চশমাটা বদলিয়ে পাল্টিয়ে নেব, নতুন একটা চশমা নেব, এই চশমাটা এখন। তাই দেখুন সব পেয়েছি, শুধু চশমাটাই আর পাইনি। তো চশমাটা, তো ও হয়তো মনে মনে ইচ্ছা ছিল, মা বলেছেন ঠিক আছে তোর চশমাটা এইদিকে আউট হোক, গেছে ওটা কিন্তু তোকে ফেরত দেবো না। চশমাটা আমাকে মা ফেরত দেননি। হ্যাঁ, আর আমি সুবীরকে এই কথাই বললাম যে ঠাকুর সব কিছু জানেন, ও মনের কথাও জানেন। চশমাটা আমি পাল্টিয়ে নেবার ইচ্ছা ছিল, তাই তখন আজকে গিয়ে পাল্টিয়ে নেব। আবার চোখ দেখাতে হবে ডাক্তার কাছে। তো এখানে পুজো টুজো হয়ে গেছে, আমি এগিয়ে যাচ্ছি, পরবর্তী আবার আসছি। এই সেই জনপ্রিয় টেইলার্স। আর ওই সামনে এই সামনে আমার মানিব্যাগটা পড়ে গিয়েছিল গত 16 তারিখ, এখানে পড়েছিল, এই জায়গাতে, এই জায়গাতে পড়েছিল আমার মানিব্যাগ। আর এখান থেকে উনি আব্দুল কালাম সাহেব, উনি এখানে টেইলারিং করেন, এই ওনার ইয়েতে টেইলার্স, হ্যাঁ, উনি সত্ত্বাধিকার। আর উনি ওখান থেকে দেখেছেন যে আমার মানিব্যাগটা পড়ে গেছে। আমাকে দেখেননি, কারণ খুব স্পিডে ছিলাম আমি, ইয়েতে গিয়েছি 4:30-4টার সময়, যখন আমি 2-1বার করেছি, আশা করেছি যে এই অবস্থা বাজারের, এই মাঝে এত জনবহুল জায়গা, আর এখানে ভাবতে পারেন যে মানিব্যাগটা পড়ে থাকবে আর এটা কে নিয়ে যাবে, এটা তো আমিও আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু উনি এখান থেকে দেখে উনাকে বলেছেন, আপনার আব্দুল মালিক, উনাকে বলেছেন যে ওই ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে আসো, তারপরে দেখা যাক কী হয়। তারপর উনি গিয়ে ব্যাগটা নিয়ে উঠিয়ে এনেছেন, এনে ওনাকে দিয়েছেন। ওনারা কাউন্ট করে দেখেছেন 6,000, নিয়ার অ্যাবাউট 7,000 আমার ব্যাগ পকেটে ছিল। তারপরে আমি ঘন্টা 2-3-4 পরে যখন আমার ব্যাগের খবর করতে করতে এইদিকে এসেছিলাম, তখন বিফল হয়ে ফিরে যাচ্ছি, এমন সময় একটা ছেলে আমাকে বলল যে আপনার মানিব্যাগ, আপনার মানিব্যাগ হারিয়েছে। আমি বললাম হ্যাঁ, চলে আসুন, ওই নিয়ে আসে, টেলার্সে নিয়ে আসে। আমার এই জীবনে আমি যতজন শ্রদ্ধাশীল মানুষকে দেখেছি, আমার অন্তরে যাদেরকে স্থান দিয়েছি, সকল মানুষকে আমি পেয়েছি, যাদেরকে শ্রদ্ধা করি। তাদের মধ্যে আরও এখন 3 জন আছেন। আরেকটা ছেলে, যে ছেলেটা আমাকে রাস্তায় 3-4 কিলোমিটার বাইক নিয়ে ছুটে এসে আমাকে আমার মোবাইলটা দিয়েছে ঘুরিয়ে, তাকেও শ্রদ্ধা জানাই। এই 4 জনকে নূতনভাবে আজ 2025-এ নমস্কার সবাইকে, নমস্কার, অশেষ আপনাকে অশেষ ধন্যবাদ।